আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই বলে রাখি আজকের এই পর্বটা খানিকটা বড় হবে। আ একটু ধৈর্য সহকারে দেখবেন। আরেকটা কথা বলে রাখি এই পর্বটা কাদের জন্য? আ এই পর্বটা আ শুধুমাত্র তাদের জন্য যারা চিন্তা করছেন বাড়ির কাজে হাত দিবেন। আ হাতে হয়তো ৪০,০০,০০০, ৫০,০০,০০০ বা ৬০,০০,০০০ টাকা আছে। হিসাব করে দেখছেন যে আপনি যেই বাড়িটি বানানোর কথা চিন্তা করছেন, সেটি নির্মাণ করতে প্রায় খরচ লাগবে ৳১,০০,০০,০০০, ৳১,৫০,০০,০০০ বা আপনার কাছে যেই টাকা আছে আ সেই টাকা দিয়ে আ পুরো কাজ শেষ হবে না। হিসাব করে দেখছেন পুরো কাজ শেষ করতে আ যদি খুব দ্রুত শেষ করতে হয় আপনার ব্যাংক ফাইন্যান্স নেওয়া লাগবে। ঠিক আছে? যারা ব্যাংক লোন নেওয়ার কথা চিন্তা করছেন আজকের পর্বটি আ কেবলমাত্র তাদের জন্য। আমি আ শুরুতেই বলে রাখি, আমি এখানে ৪ থেকে ৫ টি কেস শেয়ার করব। আপনারা জানেন যেহেতু আমি নির্মাণ জগতের সাথে আ প্রত্যক্ষভাবে সম্পৃক্ত একজন মানুষ। অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আমার সারাদিনের যত অ কার্যক্রম, ঠিক আছে? সব এই সেক্টরকে কেন্দ্র করেই। আর নির্মাণ জগৎ অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয়। আপনি কনস্ট্রাকশন এর কাজে নামলে মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস টা একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। যাই হোক, যারা চিন্তা করছেন আ আপনার ছোটখাটো একটি ব্যবসা আছে, হ্যাঁ? বা একটি সরকারি চাকরি করছেন। যেই টাকা আপনি বর্তমানে ডিপোজিট আছে এবং যা লোন নিবেন মোটামুটি আ ভাড়া-টাড়া আসবে, হ্যাঁ? চাকরির টাকা সব মিলিয়ে আবার লোনের টাকা পরিশোধ করবেন। এই যে যাবতীয় সমীকরণগুলো বা যেই চিন্তাভাবনাগুলো যাদের মাথায় আছে আজকের পর্বটা কেবলমাত্র তাদের জন্য। আমি আ আরেকটু কথা বলে রাখি, আমি ৪-৫ টি কেসের কথা বলব। যেহেতু আ গোপনীয়তা বজায় রাখা একটি নৈতিক বা ইমানি দায়িত্ব। আমি তাই যে কেসগুলো শেয়ার করব এগুলো হচ্ছে একদম প্র্যাকটিক্যাল কেস। আমি এগুলোর প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে জড়িত এবং তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো। তাই আমি স্পেসিফিক কারো নাম মেনশন না করে ধরেন প্রজেক্ট 1 হ্যাঁ? নামটা আমরা একটা ছদ্মনাম দিলাম। তো যাই হোক, আ ১ম যেই ব্যক্তি ধরে নিলাম মিস্টার ওয়ান, ঠিক আছে? তার গল্প শুরু করি আরকি। আমি কোনো খাতা কলম নিয়ে হিসাব দিব না। আ গল্পের ছলে বলবো আরকি। তো ধরে নেই ১ম কেসটি আরকি। একদম বাস্তব কেস। মিস্টার ওয়ান। মিস্টার ওয়ানের বয়স হচ্ছে বর্তমানে অ্যারাউন্ড ৩৫ সরি ধরেন ৩৮ বছর হবে, ৩৮ বছর। একটা ছোটখাটো ব্যবসা করে, একটা ফার্মেসি আছে, হ্যাঁ? তো সব মিলিয়ে আ আপনার মনে করেন আ ৮-৯ শতকের মতো জমি। সেখানে একটা ধরেন একটা ৪ তালা বা ৫ তালা একটা ফাউন্ডেশন দিয়ে একটা কাজ করলো। ঠিক আছে? কাজ করতে গিয়ে সে নিজে মোটামুটি ১ম দিকে ৳৫০,০০,০০০ র মতো নিজে ব্যয় করেছে। ব্যয় করলো কত? ৳৫০,০০,০০০। একটু হিসাবটা মনে রাখবেন। ৫০,০০,০০০ সে ব্যয় করলো, তার বয়স হচ্ছে ৩৮ বছর। আ যেকোনো একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে হ্যাঁ? ধরেন ব্যাংক বা এই টাইপের কিছু থেকে সে মোটামুটি ধরেন ৬০-৭০ লাখ টাকার মতো লোন নিল। আমি এক্সাক্ট অ্যামাউন্ট না বলি। ঠিক আছে? এখন এই মিস্টার ওয়ান এই কিস্তিটা ক্যারি করবে কত বছর? এই কিস্তিটা মোটামুটি ক্যারি করবে ২০ বছর। তাহলে তার এখন যদি ৩৮ হয়, ৩৮ এর সাথে ২০ যোগ করি ৪৮, ৫৮ বছর নাকি? ৪৮ যোগ ১০ যোগ ১০ ৫৮ বছর হয়ে যাবে। অর্থাৎ ৫৮ বছর পর্যন্ত তার প্রতি মাসে ইনস্টলমেন্ট ক্যারি করতে হবে অলমোস্ট আ ৬০-৭০ লাখ টাকার এগেইনস্ট এ প্রায় ৬০-৬৫ হাজার টাকার মতো বা ৬০,০০০ টাকার মতো প্রতি মাসে তার এই টাকা ক্যারি করতে হবে। সে লোনটি নিয়েছে আজ থেকে প্রায় ২ থেকে ৩ বছর আগে। এখন দেখেন সে নিজে ৫০-৬০ লাখ টাকা খাটালো, আবার ৬০-৭০ লাখ টাকা লোন নিল। প্রায় ১,৩০,০০,০০০-৪০ লাখ টাকার মতো ১,৩০,০০,০০০ টাকার মতো তার ফাইন্যান্সিয়াল জমির দাম বাদই দিলাম। জমির দাম ধরেন আরো ৫০ লাখ।
আ সব মিলিয়ে যে প্রজেক্টটিতে বিনিয়োগ করেছে বাসা ভাড়া আসে ধরেন ৳৩৫,000-৪০,000। তাহলে এই যে সে বিনিয়োগটা করলো, আ নিজে বিনিয়োগ করলো, তার জমানো টাকা ৪০-৫০ লাখ আবার ব্যাংক লোন নিল। হ্যাঁ? দেখা যায় ওই ব্যাংকের কিস্তি কিন্তু আর যে যেই বাসা ভাড়া আসে, ব্যাংকের কিস্তি কিন্তু আর পরিশোধ হয় না। গ্যাপ থাকে। আরো ৳১৫,০০০-২০,০০০ শর্ট থাকে। কিস্তি হচ্ছে ধরেন ৬০,০০০ বাসা ভাড়া আসে ৩৫-৪০,০০০ তাও ৳২০,০০০ গ্যাপ। তাহলে ৳৬০,০০০ কিন্তু বাসা ভাড়া পাক বা না পাক, এটা কিন্তু ব্যাংক বুঝবে না। ঠিক আছে? তো এখন তার একটা হিবজিব অবস্থা। এই কয়েক মাসের কিস্তি দিতে পারছে, কয়েক মাসেরটা পারে নাই। ব্যাংকের সাথে একটা টেনশন, কম্প্রেশন, ঠিক আছে? কিস্তি দিতে না পারলে তো ব্যাংক এসে দাঁড়ায় থাকে। এটা যেকোনো প্রতিষ্ঠান হোক। আর ব্যাংকের ম্যানেজার যদি আমার আপন মারপেটের ভাইও হয়, এটা তো তার ডিউটি, তাই না? সে এখন একটা সময় চিন্তা করছে সে বাড়ি বিক্রি করে দিবে। যে ভাই এত প্রেশার ভালো লাগে না। দেখেন ৳৬০,০০০ তো তার প্রতি মাসে কিস্তি দিতেই হবে। প্লাস তার নিজের পরিবার সংসার চলার জন্য, তার ব্যবসা-বাণিজ্য টিকা রাখার জন্য তার আরো ৳৬০,০০০-৭০,০০০ খরচ আছে। মাসে ৳১,২০,০০০-৩০,০০০ তার আয় করতে হবে কমপক্ষে। অন্তত ৳১,০০,০০০ আয় করুক। ৳৬০,০০০ সাথে তার পরিবার মা-বাবা, ভাই-বোন, হ্যাঁ? স্বামী বা স্ত্রী, সন্তান নিয়ে বাস করার জন্য তার তো ৬০ এর বাইরে তো আরো ৳৩০,০০০-৪০,০০০ ৳৫০,০০০ আয় করতে হবে। নাইলে সে চলবে কিভাবে, তাই না? তো সে এখন বিভিন্ন সময় আপনার সে বাড়ি বিক্রি করে দিবে, এত প্রেশার ভালো লাগে না। নানা রকম অশান্তি, ঘুম হয় না, ব্লাড প্রেশার হাই, এরকম অনেক জটিলতা, হ্যাঁ? আমি আরো ডিটেইল না যাই। আম এই ২-৩ বছরের মাথায় এই সিচুয়েশন কিস্তি পরিশোধ করতে যেয়ে। এই হলো অবস্থা, বাস্তবতা, রিয়েলিটি। ১ম এ সে চিন্তা করেছে কি? যে আমি নিজে যা ব্যবসা-বাণিজ্য করি, হ্যাঁ? আবার বাড়িতে বিনিয়োগ করলেও তো আবার আ একেবারে জিরো হবে না। কিছু তো আসবে। সব মিলিয়ে চলে যাবো। কিন্তু ব্যবসার সিচুয়েশন তো সবসময় এক থাকে না। আর প্রতি মাসে ধারাবাহিকভাবে ২০ বছর কিস্তি দিয়ে যাওয়া, মানে নিজের যৌবনকাল শেষ। ৩৮ থেকে ২০ বছরে প্রতি মাসে টাকা দিয়ে যাওয়া, ৫৮ বছরে আ মানে লাইফ শেষ তার। ঠিক আছে? এবার আসি ২ নাম্বার কেস, মিস্টার টু। মিস্টার টুর ৫% ৫.৫% র একটি প্লট। ঠিক আছে? বেশ ভালোই ব্যবসা-বাণিজ্য আছে। তা নিজে মোটামুটি এখানে ৳১,০০,০০,০০০ খরচ করেছে। ৳১,০০,০০,০০০ কিছু কম। ব্যাংক থেকে লোন নিয়েছে ৳১,০০,০০,০০০। এগুলো একেবারে আমার আ কি বলে? চাক্ষুষ দেখা। ওইসব প্ল্যানে আমার স্বাক্ষর করা। হ্যাঁ? আপনার ব্যাংক থেকে লোন নিল কত? ১,০০,০০,০০০ ৫ তলা বিল্ডিং কমপ্লিট করল। মোটামুটি ৳২,২০,০০,০০০ মতো লেগেছে। কিছুটা কম হবে। ধরেন ৳২,০০,০০,০০০ লেগেছে। প্রতি মাসে ওই বিল্ডিং থেকে ভাড়া আসে ধরেন ৳৭০,০০০ সরি মোটামুটি ৳৮০,০০০ র মতো। প্রতি মাসে আসে কত? ৳৮০,০০০ র মতো। এখন সবসময় তো আর সব ইউনিট ভাড়া থাকে না। কিছু সময়ে কিছু ইউনিট খালিও থাকে। যেহেতু অনেক বড় বিল্ডিং, মোটামুটি ৫ তলা অনেকগুলো ইউনিট। হ্যাঁ? মোটামুটি ৳৭৫,০০০-৮০,০০০ র মতো ভাড়া আসে। তো ৳১,০০,০০,০০০ র এগেইনস্ট এ তার কিস্তি চলে আসে অলমোস্ট ৳৯০,০০০-৯৫,০০০। তাহলে সেখানেও গ্যাপ কত? গ্যাপ হচ্ছে আপনার প্রায় ৳১০,০০০-১৫,০০০ র মতো গ্যাপ। একবার হলো কি, এই যে সে ব্যাংক লোনের নিতে গিয়েও সে ব্যাংকের, হ্যাঁ, স্টাফদেরকে স্পিড মানি টানি, তাও এভারেজে ৳৫০,০০০ ৳১,০০,০০০ র মতো দৌড়াদৌড়ি বাবদ খরচ হয়ে গিয়েছে। এই যে তার বয়স একটু বলে রাখি, মিস্টার টুর বয়স হচ্ছে ধরেন ৪৩ বছর। তো ২০ বছরের মেয়াদে লোন নিয়েছে। সে প্রতি মাসে ৯০,০০০ ৳৯২,০০০ র মতো এক্সাক্ট অ্যামাউন্ট এমনই, স্পেসিফিক না বলি। ৪৩ থেকে সে ৬৩ বছর পর্যন্ত প্রতি মাসে ৳৯৩,০০০ র কিস্তি ক্যারি করবে। তো প্রতি মাসে ৳৯৩,০০০ যদি দিতে হয়, তার এর চেয়ে বেশি আয় করতে হবে। সে যেই প্রজেক্টে বিনিয়োগ করছে সেখান থেকে তো ৳৯৩,০০০ কিস্তির টাকার সমান ভাড়া আসে না। তাহলে সে কিভাবে পরিশোধ করবে? ৯৩,০০০ প্লাস তার নিজের চলার জন্য আরো ৳৪০,০০০-৫০,০০০ প্রতি মাসে খরচ হচ্ছে। মাসে ৳১,৫,০০,০০০ তার আয় করতে হবে। ৳১,০০,০০০ হবে না তো। ৳১,৫,০০,০০০ তার আয় করতে আরো বেশি আয় করতে হবে। ঠিক আছে?
এখন সে বাড়ি বিক্রি করে দিবে। সে আবার চিন্তা করছে আমার যেহেতু বড় ভবন আমি আ হয়তো ২-১ টা ফ্ল্যাট বিক্রি করে দিব। আমার ভাই এই স্ট্রেস ভালো লাগে না। আজকে ১ বছরের মাথায় সে জাস্ট ফেড আপ। ব্যবসা সামগ্রিকভাবে ১ম দিকে যেই ফ্লো ছিল, স্মুথনেস ছিল, এখন সেটা নেই। বাসার এই প্রতি মাসে আরো এই নিজের টাকা খাটিয়ে লোন নিল। হ্যাঁ? আবার ৳৯০,০০০ কিস্তি সেখানে ৳১৫,০০০-২০,০০০ আরো ঘাটতি। সব মিলিয়ে আ কিছু সময় চিন্তা করে ৫ তলার একটা ফ্লোর বিক্রি করে দেব। কিছু সময় চিন্তা করে আমি যেই ফ্ল্যাটটায় থাকছি, হ্যাঁ? এটা আমি বিক্রি করে দিব। কিন্তু ফ্ল্যাট এত লাক্সারিয়াস দেখা যায় ফ্ল্যাটের অনেকেই কিনতে গেলে বিব্রত হয়। সঠিক সময়ে সঠিক কাস্টমার পাওয়া, হ্যাঁ? একটা মানসিক স্ট্রেস। তো চিন্তা করে দেখেন আরেকটা কেস আ হচ্ছে আ যাক আর কেস না বলি। এগুলো হচ্ছে রিয়েলিটি। তো আমি নিজেও বাড়ির জন্য না, আমার ব্যবসায়িক কাজের জন্য আমি একটা লোন নিয়েছি। ছোট পরিমাণ, খুব একটা বেশি না। আল্লাহর রহমতে পরিশোধ হয়ে গিয়েছে। আমার গত ১ বছরের অভিজ্ঞতা খুবই খারাপ। মনে হয় ১ মাস যেতে না যেতেই মনে হয় যে মানে আজকে আমি ইনস্টলমেন্ট পে করলাম। মনে হয় যে পরের দিনই মনে হয় যে ১ মাস হয়ে গেছে। টেনশন। আরে পেমেন্ট তো দিতে হবে। হ্যাঁ? এটা একটা কি বলে? মানে আমাদের সুখ শান্তি নষ্ট করে ফেলছে। এরকম আরো অনেকগুলো কেস আমার কাছে আছে। সবচেয়ে পজিটিভ একটা কেস আমি দেখি। ১ম তো মিস্টার 1, মিস্টার 2 র কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আসি মিস্টার 3। আ মিস্টার 3 র বয়স হচ্ছে আপনার আ ৬০, ৬০ বছর। ঠিক আছে? ১ম জনের মিস্টার 1 এর বয়স বলেছি কত? মিস্টার 1 এর বয়স হচ্ছে ৩৮, মিস্টার 2 র বয়স বলেছি ৪০-৪২ বছর, ৪৩ বছর। আর মিস্টার 3 সে তার বয়স ৬০ বছর। তাহলে সে অনেক এক্সপেরিয়েন্স। সে পৃথিবীর অনেক দেশ ঘুরেছে। এই লোন নিয়েছে, লোন নিয়ে সাফার করেছে। হ্যাঁ? হয়রানি। জীবনের সে মানে মোটামুটি একজন অনেক এক্সপেরিয়েন্সড একজন মানুষ। তার সাথে আমার মেশার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আ তার ২ টা প্রপার্টি। ঠিক আছে? ঢাকায় ফ্ল্যাট-ট্যাট আছে, যথেষ্ট রিচ। পৃথিবীর অনেক দেশ ঘুরেছে, অনেক ব্যবসা-বাণিজ্য করেছে। মানে এক্সপেরিয়েন্সড এবং বাস্তব অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ এবং খুবই আ ধীরস্থির চিন্তাভাবনার একজন মানুষ। তার ২ টা প্রপার্টি আছে। আমি যেখানে কাজ করি সেখানে। একটা প্রপার্টিতে দোতলা একটি ভবন আছে। আরেকটা তার প্রায় ৫ শতকের একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা আমি তাকে বললাম যে, "ভাই আপনার তো এখানে ২ টা প্রপার্টি। আপনি নিজে মোটামুটি কোনরকম করে একটা ব্যাংক ফাইন্যান্স নিয়ে আপনি ৬-৭ তলা ভবন করেন।" সে বলল যে, "পারভেজ এটা আমার দরকার নাই।" আমি বললাম, "ভাই আপনার এত সুন্দর লোকেশন, এত জমি।" কয়, "না ভাই আমি ব্যাংক লোন-টোন এসবের ভিতরে আর যাইতে চাই না। আমি অনেক দেখছি।" সে ১.৫ থেকে ২ বছর অপেক্ষা করছে যে আমি লোনের ভিতরে আর যাচ্ছি না। আমি লাগলে প্রয়োজনে একটা জমি বিক্রি করে দিব। বিক্রি করে দিয়ে আমি আরেকটা ডেভেলপ করব। আমার এত সম্পদের লোভের দরকার নাই, এত প্রেশারের দরকার নাই। সে ঠিকই ২ বছরের মতো সময় অপেক্ষা করছে। একটা সঠিক সময়ে, সঠিক দামে সে যেই দামে টার্গেট করেছে জমিটা বিক্রি করবে, খুবই গুড লোকেশন। সেখানে সে ভালো দামে জমি বিক্রি করেছে এবং সে আরেকটি বিল্ডিং এর কাজে হাত দিয়েছে। এখন তার ক্যাশ টাকা। সে বলবেন যে জমির দাম তো বাড়বে। কিন্তু সে যে এই যে প্রতি মাসে লোন নিয়ে লোন ক্যারি করার যে স্ট্রেস, যে হ্যাসেল, যেই সুখ শান্তি, ঘুম নষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ? সে এটার ভিতরে আর যাইতে চায় না। আমি এগুলা দেখছি। তার কথা হচ্ছে যে পারভেজ আমি এগুলা দেখছি। আমি used to আমি ওই প্রেশার, ওই স্ট্রেস এর লাইফ এ যেতে চাই না। আমি লাগলে প্রপার্টি বিক্রি করে একটা আমার জমি আছে। আমি একটা বিক্রি করে দিয়ে একটা ডেভেলপ করি। কিন্তু ব্যাংক থেকে লোন নেওয়া এটা তো ইসলামিক দিক থেকেও উচিত না। তাই না? সুদের ভিতরে যাওয়াও কোনোভাবে উচিত না। বাট I am sorry to say আমরা কেউই আমি, আপনি, আমরা অনেকেই, আপনি হয়তো না হতে পারেন। আমরা অনেকেই এই লোনের সাথে আ লোন ট্র্যাপ এ আমরা পড়ে গিয়েছি। আবার আরেক হুজুরের সাথে আমি কাজ করলাম। আমার খুব ব্যক্তিগত ভালো পরিচয়।
আ বিভিন্ন ব্যাংক ইসলামিক ক্যাটেগরিতে নাকি লোন দেয় শরিয়া মোতাবেক। আমি ব্যক্তিগতভাবে ওই বিষয়ে যেতে চাই না। আসলেই কি সেটা শরিয়া ভিত্তিক হয় কিনা? হ্যাঁ? আ কতটুকু শরিয়া ফলো করে এই বিষয়ে জ্ঞান নেই। আমি তাই এই বিষয়ে আমি বাট অনেক হুজুরকেও দেখি শরিয়া ভিত্তিক লোনের বাইরেও একদম মানে টিপিক্যাল যেই কমার্শিয়াল ব্যাংকগুলো আছে একেবারে ১২% সুদ, ১৫% সুদ, হ্যাঁ? এই জিনিসগুলো থেকে সরাসরি লোন নিচ্ছে। হ্যাঁ? তো হিপজিব এখানে হুজুর হলেই যে ভা সুদের সাথে সম্পৃক্ত না এমন বলার কোনো আমি সুযোগ দেখি না। যাই হোক এই আলোচনায় আমি না যাই। একটা জিনিস দেখেন আমাদের আমরা আ আমি একটা পার্সোনাল হিসাবের কথা বলি। এই যে আমার ব্যক্তিগত যে অবজারভেশন এগুলো কিন্তু অনেকগুলো। আমি অন্তত অর্ধশত কেসের কথা বলতে পারবো। যারা ব্যাংক লোন নিয়ে এখন বাড়ি বিক্রি করে দেওয়ার মতো চিন্তাভাবনা করছে বা বিক্রি করে দিয়েছে। আমি যেখানে কাজ করি সেখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই লোনের টাকা পরিশোধ করতে পারে নাই। হ্যাঁ? তার সম্পত্তির পরিমাণ খুব শূন্য থেকে শুরু করেছে। শত কোটি টাকার কাছে আমি জানি না সম্পদ আছে কিনা এত। আ মোটামুটি ভালোই একটা নাম কামাই করছে। অ্যাসেট আছিল। ব্যাংকের টাকা পরিশোধ করতে পারে নাই। আ স্পেসিফিক যদি বলি, যেকোনো একটি ইসলামী ব্যাংকের। এটা ইসলামী ব্যাংক না, এটা ইসলামী টাইপের ব্যাংকেরই যে আছে না? অমুক ইসলামী ব্যাংক, অমুক ইসলামী ব্যাংক, হ্যাঁ? সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী যেকোনো এই টাইপের একটি ব্যাংকের টাকা সে আ পরিশোধ করতে পারে নাই। ওয়ার্নিং, নোটিশ 1, 2, 3 এভাবে দিতে, দিতে যেই টাকা নিয়েছে সেটা ইনস্টলমেন্ট পরিশোধ করতে পারে নাই। ব্যবসা খারাপ গেছে। সুদ হয়েছে। সুদের আবার চক্রবৃদ্ধি সুদ হয়েছে। হ্যাঁ? শেষ পর্যন্ত তার জমি এবং বাড়ি আ প্রপার্টি আম কি বলে এটা ব্যাংক নিলামে তুলে দিছে। একদম চোখের সামনে দেখা এগুলো আপনার আশেপাশে এরকম ঘটনা আছে। এগুলো যে আ আম আপ আমার চারপাশে হয়েছে এমন না। আমাদের চারপাশে অনেক আছে। হ্যাঁ? তো ব্যাংক লোন নেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন। আমি একটা পার্সোনাল হিসেব দিই। যেমন ধরেন আমরা সবাই চাই একটা সুন্দর বাসায় থাকি। আমি যে বাসায় থাকবো, বাসাটি খুব পরিষ্কার-পরিচ্ছন্ন হবে, আলো বাতাস হবে, একটু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হবে, গুছানো হবে, সাজানো এটা আমাদের সবাইয়ের প্রত্যাশা। এটা দোষের কিছু না। দেখেন সুন্দর একটা বাসায় থাকতে গেলে আমাদেরকে আগে লোভ পরিত্যাগ ওই বাড়ির মালিকই আমাকে হতে হবে, কি দরকার? ধরেন আপনার আমার বয়স এখন ৩০-৩৫ এর মাঝামাঝি, হ্যাঁ? বাংলাদেশের ঢাকা শহর ছাড়া, মূল শহর ছাড়া, ধানমন্ডি, গুলশান, বনানী ছাড়া মোটামুটি সারা বাংলাদেশের প্রেক্ষাপট একই। মূল শহরের আপনি বাইরে যান, ধারাবাহিকভাবে প্রেক্ষাপট একই। আমি বাংলাদেশের অন্তত ৫০ টার মতো ডিস্ট্রিক্ট ঘোরার সৌভাগ্য বা সুযোগ আল্লাহর রহমতে আমার হয়েছে। ঢাকা, সিলেট, চিটাগাং, নারায়ণগঞ্জ, একেবারে উত্তর অঞ্চলের অনেক জায়গা, বরিশালের প্রত্যন্ত অঞ্চল। মোটামুটি আপনি যেই এরিয়ায় থাকেন, ঢাকার মূল শহর বা মূল শহরের বাইরে অ্যা আপনি মোটামুটি ১০ থেকে ৳১২,০০০ যদি ৳১০,০০০ ভাড়া ধরেন, বাসা ভাড়া, আম তাহলে আপনি একটু ভালো বাসায় থাকতে পারেন। যদি আপনার বাবার ওইভাবে অ্যাসেট থাকে বা আপনি চাকরির কারণে ধরেন থাকছেন, আপনার বাসা ভাড়া মোটামুটি ৳১০,০০০-১২,০০০ হলে আপনি একটা স্ট্যান্ডার্ড আম বাসায় থাকতে পারবেন। এখন কেউ যদি বলেন যে, "ভাই ৳১০,০০০ য় তো কি বাসা ভাড়া হয়?" এখন যারা ধানমন্ডি, নয়ারীতে থাকে, যারা গুলশানে থাকে, সেখানকার বাসা ভাড়া তো লাখের উপরে। সেটা হচ্ছে ১% লোকেরও না। সারা বাংলাদেশের টোটাল যত মানুষ আছে, তার ১% হিসাবে পড়ে না। কারণ শুধু ঢাকা সিটি দিয়ে তো সারা বাংলাদেশ বিবেচনা করলে হবে না। আমি সেই পার্সপেক্টিভ বলছি। ধরুন ৳১০,০০০-১২,০০০ হলে আপনি মোটামুটি টপ ক্লাস বাসায় বা মিডিয়ামের চেয়ে উপরে ভালো বাসায় থাকতে পারেন জেলা শহরগুলোতে, উপশহরগুলোতে, হ্যাঁ? এই রেঞ্জের বাসা ভাড়াও খুব কম মানুষই দিয়ে থাকে। অনেকে ৳৫,০০০-৬,০০০ য় বাসা ভাড়া বা ৳৩,০০০ ও বাসা ভাড়া আছে এখনো। আমি ৳১০,০০০ ই ধরলাম প্রতি মাসে। ধরেন আপনার বয়স হচ্ছে এখন ৩৫। তো ৳১০,০০০ আপনার গড় আয়ু যদি মানুষের গড় আয়ু বাংলাদেশের এভারেজ ৭০ ধরি, তাহলে আপনি আরো ৩৫ বছর বাঁচবেন। হায়াত মউতের কথা বলা যায় না। আমরা যে কেউ যেকোনো সময় মারা যেতে পারি। একটা অন এন এভারেজ। ঠিক আছে? তো ৩৫ আরো ধরলাম ৩৫। তো প্রতি মাসে যদি আপনি ৳১০,০০০ করে ভাড়া ধরেন, ১ বছরে ভাড়া আসে ৳১,২০,০০০।
10 বছরে কত? 12,00,000 টাকা। 20 বছরে 24,00,000, 30 বছরে 36,00,000, 40,00,000 টাকা ভাড়া আসলো। আপনি খুব সুন্দর বাসায় নিট অ্যান্ড ক্লিন লাইফ লিড করতে পারেন। হ্যাঁ? আপনার আয় কম, সীমিত আয়। আপনি সিম্পলি আমরা থাকার চেষ্টা করি। এখন কথা হচ্ছে এই যে ৩৫-৪০,০০,০০০ এখন অনেকে বলবে যে ভাড়াটিয়া। বাড়ির মালিক হওয়া কি খুব জরুরি? আপনি টপ ক্লাস বাসায় থাকতে পারেন। ৩৫-৪০,০০,০০০ টাকা দেখা যায় ৩০-৩৫ বছরের ভাড়া আসবে। হ্যাঁ? কিন্তু আপনি যা আয় তার চেয়ে বেশি স্ট্রেস যদি আপনি নিয়ে নেন, হ্যাঁ? প্রতি মাসে ৳১,০০,০০০ কিস্তি, ৳2,০০,০০০ কিস্তি, হ্যাঁ? এর চেয়ে বেশি কিস্তি আপনি লোড নিয়ে নেন। তখন আপনার ওই নিজের বাড়িতে থাকবেন ঠিকই, কিন্তু আপনার কি বলে এটারে? সুখ থাকবে না, শান্তি থাকবে না, ঘুম থাকবে না। আমি 1 ইয়ারের একটা ইনস্টলমেন্ট ক্যারি করছি। মানে আমি একেবারে ওপেনলি বলছি, আমার স্ট্রেস অনেক হাই ছিল। আল্লাহর রহমতে এটা পরিশোধ হয়ে গেছে। হ্যাঁ? তো লোন নিয়ে মানে আ দেখা যায় ওই যে বললাম যে কেস 2 সে একটা ৫ তলা বাড়ির মালিক, ৬ তলা বাড়ির মালিক। কিন্তু তার চোখ মুখের দিকে তাকাইলে মনে হয় যে তার অনেক প্রেশার, স্ট্রেস। মানে সবসময় একটা কি বলে মানসিক চাপ। কি হারায় ফেললো, কি পাবে? হায় কিস্তি দিতে হবে, ব্যবসা-বাণিজ্য সবসময় যে মানুষের ফেস এর দিকে তাকালে বুঝা যায় সে কি হ্যাপি কিনা বা কোনো চাপে আছে কিনা। আ ক্লান্তি, হ্যাঁ? নাকি সে আ আ খুশি। ওরা ফেসের দিকে তাকালে বোঝা যায় না? সবসময় বিষণ্ণ। কিন্তু এই যে ৩৫ বছর, ৪০ বছরের একটা লোক যদি ২০ বছর মেয়াদে ৳১,০০,০০০ লোন পরিশোধ করে, হ্যাঁ? আ তার স্ট্রেস তো থাকবেই। এখন অনেকের কাছে ১, ২ লাখ, ৳৫,০০,০০০ লোন নেওয়া ইট ডাজন্ট ম্যাটার। আর এটা কোনো ম্যাটারই না। হ্যাঁ? সেই হাই সোসাইটির মানুষ নিয়ে আমি কথা বলছি না। অনেকে আবার এমনও লোন নেয় অবৈধ টাকা আ লোন ব্যাংকের একটা সাইনবোর্ড ঝুলায় রাখতে হবে। না হলে ইনকাম ট্যাক্স ধরবে, দুদক ধরবে। নামমাত্র একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখছে। সে প্রেক্ষাপট ভাই ভিন্ন। ঠিক আছে? ধরেন আ একটা গভর্নমেন্ট জব করে, মাসে বেতন পায় ২৫,০০০ কিন্তু সে মোটামুটি ধান্দা-টান্দা করে, ফিটিং-টিটিং করে, হ্যাঁ? মোটামুটি বা উপরি ইনকাম কমে গেছে ২ কোটি ৫ কোটি টাকার মালিক হয়ে গেছে। ২-৪ বছরের মতো এখন যদি বাড়ি-টাড়ি করে আ তাহলে হবে কি দেখা যাবে মানুষের চোখে পড়বে। হ্যাঁ, মানুষ আঙ্গুল তুলবে। সেই ভয়েও অনেকে ব্যাংকের সাইনবোর্ড ঝুলে রাখে যে, এই ভবনটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। হ্যাঁ, বুঝা গেল যে আমি ব্যাংক লোন নিয়ে করছি। তাদের প্রেক্ষাপট আলাদা। যাদের পৈতৃক সূত্রে কোটি টাকার বিজনেস আছে, তাদের প্রেক্ষাপট আলাদা। যাদের মান্থলি টার্নিং কয়েক লাখ টাকা, কয়েক কোটি টাকা, তাদের কথা আলাদা। বাট ইন জেনারেল মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসের পরিবারের আ মাসে ১,০০,০০০ ১,৫০,০০০ টাকা কিস্তি পরিশোধ করা, ৫০-৬০ টাকা কিস্তি পরিশোধ করা, হ্যাঁ? আপনার ভেরি, ভেরি টাফ, ভেরি, ভেরি টাফ। এই যে আমি যেই কেসগুলোর কথা বলছি, আমার কাছে আমি একেবারে লিস্ট করে রেখেছি। আ কিন্তু প্রাইভেসির খাতিরে লোকেশন বা নাম মেনশন করিনি। আ অনেকেই ব্যাংক লোন নিয়ে সাফারার। তো যারা এখন আমার আপনাদেরকে আম কি বলে জ্ঞান দেওয়া না বা উপদেশ দেওয়ার মতো দুঃসাহস বা সেই জ্ঞানী মানুষ আমি না। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আ আয় কম হোক, আম ইনকাম কম হোক, ভাড়া বাসা হোক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আল্লাহ যদি তৌফিক দেয়, সুযোগ দেয়, সামর্থ্য দেয়। আমার আ সাধ্য আছে। আমার বাজেট হচ্ছে ৳৩০,০০,০০০, ৳৪০,০০,০০০। আমি একতলা বাড়ি করি, ছোট বাড়ি করি। ঠিক আছে? আমার ৫ তলা ফাউন্ডেশন দিয়ে মাটির নিচে ৳৩০-৪০,০০,০০০ খরচ করার দরকার কি? হ্যাঁ, আমরা চিন্তা করি যে জায়গার অনেক দাম। হ্যাঁ, আমরা এখন ফাউন্ডেশন দিয়ে রাখলাম। আ পরবর্তী প্রজন্ম যারা আছে তারা উপরে করলো। দ্যাটস রাইট। এতে দোষের কিছু নাই। বাট চিন্তা করতে হবে সেটা আমার জন্য আ প্রেশার ক্রিয়েট করবে কিনা? আমার আমার জন্য দায়ের কারণ হবে কিনা? আমার জন্য মানসিক চাপের কারণ হবে কিনা? দেখেন আমার দাদা বা আমার নানা মোটামুটি যদিও বলা ঠিক না এভাবে, মোটামুটি ভালো অ্যাসেট রেখে গিয়েছে। হ্যাঁ? একজন স্কুলের টিচার ছিলেন। আম হাটবারে যাইতো। হাটবার বোঝেন? গ্রামে হাট-টাট হয়।
হ্যাঁ? হাটে যাইতো, বড় মাছ কিনতো। আমরা দেখতাম নানা বাড়িতে গেলে। হ্যাঁ? খুব আ সিম্পল একটা লাইফ লিড করেছে। হ্যাঁ? আমার নানা বা দাদাকে তো কখনো আমি লোন নিতে দেখিনি। তাই না? তারা কিন্তু ভালো সম্পদই মোটামুটি রেখে গিয়েছে। আর সন্তান পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যাওয়া গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ। সন্তান যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে মানে পথে বসে না যায়, আ সেটার জন্য কিছু করতে হবে। তাই বলে ব্যাংক লোন নিয়ে ঋণ রেখে যদি আমি মারা যাই সেটা তো পরবর্তী প্রজন্মের জন্য আরো চাপ হয়ে গেল। তাই না? পরবর্তীতে ব্যাংক এই প্রপার্টি মর্টগেজ করবে। তো হোয়াটএভার আমি ব্যক্তিগতভাবে ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমি হয়তো আরো অনেক বাজে পরিস্থিতি দেখেছি এই লোনের টাকা পরিশোধ করতে গিয়ে। হ্যাঁ? আর ব্যাংক হচ্ছে তো পরের টাকায় পোদ্দারি করা প্রতিষ্ঠান। ব্যাংকের স্টাফ, হ্যাঁ? একদম এসি রুমে বসে থাকে, গেলি সার করে, হ্যাঁ? আ তো ব্যাংক এমন কিছু লোক খোঁজে, যেটা আমি বলছিলাম লাস্ট কথা বলতে যে ব্যাংক হচ্ছে কি মানে তেলা মাথায় তেল দেয় আরকি, সোজা কথা। আপনার আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আপনি একটা লোনের জন্য আবেদন করলেন, একটা গায়ের ড্রেস কিনবেন, একটা জ্যাকেট কিনবেন শীতকালের জন্য। আপনি লোনের জন্য আবেদন করছেন। দেখবেন ওই লোন প্রসেসিং পাস করতেই গ্রীষ্মকাল চলে আসছে। অর্থাৎ এমন সময় সে লোন দিল, আপনার কাজে লাগলো না বা সঠিক সময়ে দিল না। এই প্রসেসিং, পেপারস, ডকুমেন্টস, হ্যাঁ? সাধারণ মানুষদের ক্ষেত্রে কিন্তু এমনই। ৳৫০,০০,০০০ লোন নিতে, ৳১,০০,০০,০০০ লোন নিতে ৬ মাস ঘোরাঘুরি করে। আর যারা এই যে ব্যাংক লুট করে, তারা তুড়ি দিয়েই হাজার, হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। যাই হোক, আ লাস্ট একটা কথা বলি। ব্যাংক এমন একটা আ সেলফিশ প্রতিষ্ঠান, আমরা কেউই কিন্তু ব্যাংকের বাইরে না। তারপরেও লাস্ট কথাটি বলি, ব্যাংক এমন একটা সেলফিশ প্রতিষ্ঠান, লোভী প্রতিষ্ঠান বা ফরমেটটাই এমন। এরা ব্যাংকের লোক যে লোভী তা না। ব্যাংকের ম্যানেজার যে লোভী তা না। তাদের ফরমেটটাই এমন যেখানে তারা নিজের স্বার্থ নিশ্চিত দেখবে, সেখানেই কেবল তারা বিনিয়োগ করবে। তার বাইরে তারা কোথাও বিনিয়োগ করবে না। যে কোনো আ তরুণ প্রতিভাবান আ লোক কেউ আপনার কি বলে ভালো করছে, হ্যাঁ? তাকে ফাইন্যান্স করলো। এমন কেস লাখে বা হাজারে একটা হইতে পারে। নাই বলব না তা না। খুবই রেয়ার। ব্যাংক 99% ক্ষেত্রে কেবল ওই জায়গাতেই লোন দেয়, যে জায়গায় দেখে তার নিজের বিনিয়োগটা নিশ্চিত। কেস 2 র কথা আমি আপনাকে বলি। কেস 2 র প্রপার্টি মানে যে যার বয়স বললাম যে ৪০-৪২ এর কাছাকাছি, আমি ভিডিও শেষ করে দিব। যে সে তার জমির ভ্যালু হচ্ছে ৳১,০০,০০,০০০। সে নিজে খরচ করছে ৳১,০০,০০,০০০, ৳২,০০,০০,০০০ আর ব্যাংক থেকে লোন নিচ্ছে ৳১,০০,০০,০০০। ৳৩,০০,০০,০০০ বিনিয়োগ। টোটাল বিনিয়োগ কত? লোন সহ ৳৩,০০,০০,০০০। তাহলে ৳৩,০০,০০,০০০ ৳2,০০,০০,০০০ কার? ওই বাড়ি মালিকের। এই যে ভবন মালিক যে কেস 2 র কথা বলছি, মিস্টার 2 ব্যাংক থেকে লোন নিচ্ছে ৳১,০০,০০,০০০। সে যে ৳2,০০,০০,০০০ এখানে বিনিয়োগ করলো, এটার এগেইনস্ট এ সে ২০ বছর কোনো প্রফিট নিতে পারবে না। কথা বুঝেন নাই? যে ২০ বছর সে কোনো প্রফিট নিতে পারবে না। কারণ কি? যেই টাকা ভাড়া আসে, ওই টাকা দিয়ে ৳১,০০,০০,০০০ কিস্তি পরিশোধ হয় না। ৭০,০০০-৮০,০০০ টাকা ভাড়া দিয়ে। তাই না? সহজ করে বলি। যেমন ধরেন একটা জায়গায় আপনি বিনিয়োগ করলেন ৳১০০ আর আমি বিনিয়োগ করলাম ৳৫০। আপনি বিনিয়োগ করলেন কত? আমার ডাবল। আমার দ্বিগুণ টাকা আপনি বিনিয়োগ করলেন। কিন্তু ১ম ২০ বছর যা লাভ হবে আমি নিয়া যাবো। আপনি যে ৳২,০০,০০,০০০ দিচ্ছেন বা মানে ৳১০০ দিচ্ছেন এটার হিসাব নাই। মানে প্রফিট যা আসবে ওই আমার ৳৫০ র এগেইনস্ট এ আমি নিয়ে যেতেছি। অর্থাৎ ব্যাংক ২,০০,০০,০০০ ৳৩,০০,০০,০০০ টাকার ভিতরে ৳১,০০,০০,০০০ ব্যাংকের। কিন্তু যে ৭৫,০০০ ৳৮০,০০০ ভাড়া আসে, ওইটা ওই ব্যাংকের কিস্তি দিতে ২০ বছর চলে যায়। এখন যারা ব্যাংকের তারা বলবেন যে, "ভাই তাইলে ব্যাংক লোন নিতে বলছে কে? ব্যাংক কি ডাকে?" ভাই ব্যাংক ডাকে। ব্যাংক অনেকেরে লোন দেয় না, অনেকেরে আবার ইচ্ছা কইরা লোন দেয়। কারণ কি জানে তারে দিলে আমার টাকাটা রিটার্নটা নিশ্চিত। তাই না? রক্তচোষা যত প্রতিষ্ঠান আছে, হ্যাঁ? তার ভিতরে ব্যাংক ১ নাম্বার। মানে তাদের ব্যাংকের লোক খারাপ তা না। বাট ব্যাংকের ফরমেটটা, ব্যাংকিং সিস্টেমটাই হচ্ছে একটা খারাপ সিস্টেম। যেখানে তাদের নিজের স্বার্থ নিশ্চিত দেখবে, কেবল সেখানেই বিনিয়োগ করবে।
আর লোনের ট্র্যাপে একবার যদি কেউ পড়ে, এটা থেকে বের হয়ে আসা ভেরি, ভেরি টাফ। ভেরি, ভেরি টাফ। ওই যে কেস 1 আর কেস 2 তে কেউ চিন্তা করছে এখন বাড়ি বিক্রি করে দিবে। আবার আরেকটা এক্সাম্পল দিলাম, ব্যাংক আপনার নিলামে নিয়ে গেছে প্রপার্টি। তো ব্যাংক অলরেডি ০.৫ ঘন্টা হয়ে গিয়েছে। যাই হোক, যারা ব্যাংকের স্টাফ আছেন আমার সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো। আ অনেক ম্যানেজারের সাথে আমার পরিচয় আছে। ব্যাংকের অনেক ব্যাংকের সাথেই মোটামুটি সারা বাংলাদেশে, আ দক্ষিণ অঞ্চলে। আ আপনারা যারা যাই হোক, ব্যাংকের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। বাট ব্যাংকিং এর সিস্টেমের সাথে বিরোধ আছে। আর বাড়ি করার জন্য অ লোন নিবেন। এটাকে ব্যক্তিগতভাবে আমি বিশেষ কোনো কারণ ছাড়া আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কোনোভাবেই আ গ্রহণযোগ্য না। আমি বলি যে আপনার ৳২০,০০,০০০ আছে, ৳২০,০০,০০০ র ভিতরে সিমসাম নিজে বাড়ি করেন, নিজে থাকেন। হ্যাঁ? আ ৳৫০,০০,০০০ আছে, ৳৫০,০০,০০০ র ভিতরে কাজ কাজ করেন। এখানে ৳২,০০,০০,০০০ র প্রজেক্টে হাত দেওয়ার দরকার নেই। কেউ হ্যাঁ, থিংক ইস ডিফারেন্ট ইফ যে এখানে বাণিজ্যিক কোনো বা অন্য কোনো পারপাস থাকে, থার্ড কোনো আম আ কি বলে? হিডেন কোনো বা বিশেষ কোনো বেনিফিট যদি থাকে, হ্যাঁ? আমি সেই বিশেষ কথা নিয়ে আমি নাই বলি। বাট as long as I concerned, আমি যতটুকু অবগত আছি সে ব্যাংক লোনের ভিতরে না যাওয়াই সেরা এবং বুদ্ধিমানের কাজ। ভালো থাকবেন। ভিডিও দীর্ঘায়িত হয়ে গিয়েছে। আর আমার সাথে যদি আপনার দ্বিমত কোনো থাকে বা আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি Facebook এর থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমাদের পেজের সাথে নির্মাণ টেকের পেজের সাথে লাইক দিয়ে আপনাদের সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।